Welcome everyone, I am Reema Mukherjee and I am your educator for polity. তোমরা হয়তো সকলেই এখন নিউজে দেখেছো যে অরবিন্দ কেজরিওয়াল যিনি দিল্লি চিফ মিনিস্টার ওনাকে সিবিআই ডেকেছেন এবং জেরা করা চলছে। এই ক্ষেত্রে ওনাকে সিবিআই ডেকেছে ইডির চার্জশিটে। বেসিক একটা ব্যাকগ্রাউন্ড আইডিয়া আশা করছি তোমাদের রয়েছে। অভিযোগ করা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল যিনি দিল্লি চিফ মিনিস্টার উনি লিকার পলিসি কেসের সাথে যুক্ত ছিলেন বা এক্সাইজ পলিসি কেসের সাথে যুক্ত ছিলেন। আমরা দেখেছি অলরেডি ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসোদিয়া ওনাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে অলরেডি। তাহলে এই ক্ষেত্রে পরীক্ষার পার্সপেক্টিভ থেকে সিবিআই চ্যাপ্টারটা তোমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে যায়। চলো ডিটেলসটা আমরা দেখে নিই। যখন আমাদের দেশ স্বাধীন হয়নি, তার মানে যখন ব্রিটিশ সরকার রয়েছে, ওয়ার্ল্ড ওয়ার 2 রয়েছে, সেই যুদ্ধের সময় আমরা দেখি কারাপশন প্রচণ্ড বেশি বেড়ে গিয়েছে। এই কারাপশনকে আটকানোর জন্য স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট এসপিই কনস্টিটিউট করা হয়েছিল 1941। তাহলে এই এসপিইর দায়িত্ব কী ছিল? এসপিইর দায়িত্ব ছিল যে সমস্ত ব্রাইবারি অ্যান্ড কারাপশন রিলেটেড অ্যালিগেশনস আসতো সেটাকে যাচাই করে দেখার। অলরাইট, তারপর 1946 তখনও কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়নি। মাইন্ড ইউ 1946 মানে আমাদের দেশ স্বাধীন তখনও হয়নি। তখন একটি আইন আমরা দেখছি, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946। আমি একটু মার্ক করে দিচ্ছি। তাহলে 1941-এ ব্রিটেনের ডিপার্টমেন্ট অফ ওয়ারে এস্টাবলিশ হলো স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট। তারপর 1946-এ একটি আইন এলো, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946। এরপর আমরা দেখব বহু বছর কেটে গেছে এবং সান্থানাম কমিটি রেকমেন্ড করছে যে একটা স্বাধীন ভারতেও কমিটির প্রয়োজন রয়েছে, একটা বডির প্রয়োজন রয়েছে যারা কিন্তু কারাপশনকে ইনভেস্টিগেট করবে। তাহলে সান্থানাম কমিটি এস্টাবলিশমেন্ট অফ সিবিআইয়ের রেকমেন্ডেশন প্রোভাইড করছে। বেসড অন দিস রেকমেন্ডেশন ফাইনালি সিবিআই এস্টাবলিশ করা হচ্ছে হোম মিনিস্ট্রির রেজলিউশনের মাধ্যমে 1963-তে। তাহলে পুরো টাইমলাইনটা আশা করছি ক্লিয়ার হলো। আগে দেখছি ওয়ার্ল্ড ওয়ার 2-এর সামনে স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট ক্রিয়েটেড হচ্ছে। তারপর 1946-এ দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আসছে। তারপর সান্থানাম কমিটির রেকমেন্ডেশনে সিবিআই ক্রিয়েটেড হচ্ছে থ্রু আ রেজলিউশন অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স 1963-তে। এবার সিবিআই কি স্ট্যাচুটরি বডি অথবা সিবিআই কি কনস্টিটিউশনাল বডি? উত্তর হচ্ছে দুটোই কিন্তু না। সিবিআই স্ট্যাচুটরি বডিও নয়, অন্যদিকে সিবিআই কিন্তু কনস্টিটিউশনাল বডিও নয়। এবার প্রশ্ন আসছে যে ম্যাম কেন? চলো আমরা একটু দেখে নিই। এই যে আমরা সিবিআইয়ের কথা বললাম, সিবিআই নিজের পাওয়ারটা ডিরাইভ করে, ভালো করে শুনে নেবে। সিবিআই নিজের পাওয়ার ডিরাইভ করছে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946 থেকে। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো আমি মার্ক করে দিচ্ছি, সিবিআই নিজের পাওয়ার ডিরাইভ করছে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট থেকে 1946-এ যেই আইনটাকে আনা হয়েছিল। বুঝতেই পারছো এই আইনটা স্বাধীনতার আগে এসেছে, 1946-এ এসেছে। যেহেতু সিবিআই এমন একটা আইন থেকে নিজের পাওয়ার ডিরাইভ করছে যেটা কিন্তু স্বাধীনতার আগে ভারতবর্ষে এসেছে, তাই জন্য এটাকে আমরা স্ট্যাচুটরি বডি বলতে পারি না। সিবিআইকে আমরা স্ট্যাচুটরি বডি বলতে পারি না, কারণ সে এমন একটা আইন থেকে নিজের পাওয়ার ডিরাইভ করে যেটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে ক্রিয়েট করা হয়েছিল। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট আমরা যদি সিবিআই দেখি, তোমাদের প্রথমেই বললাম সিবিআই ক্রিয়েটেড হয়েছিল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের রেজলিউশনের মাধ্যমে, বাট এখন সেটাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আন্ডার মিনিস্ট্রি অফ পার্সোনাল। মার্ক করে দিচ্ছি, ক্রিয়েটেড হয়েছিল থ্রু আ রেজলিউশন অফ
মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, বাট এখন সেটা মিনিস্ট্রি অফ পার্সোনালের আন্ডারে রয়েছে। যখন তোমরা সিবিআই পড়ছো সেটাকে একা পড়লে হবে না, সিবিআইয়ের সাথে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এবং লোকপালও কিন্তু যুক্ত থাকে। তাই যখনই পড়বো আমাদের বুঝতে হবে যে সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি হিসেবে কাজ করে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এবং লোকপালের। এরপর যদি তোমাদের জিজ্ঞেস করা হয় যে সিবিআই ডিরেক্টর কিভাবে নিয়োগ করা হচ্ছে, 2014 সালের আগে অবধি আমরা দেখতাম সিবিআই ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করা হয় ডিএসপিই অ্যাক্ট 1946 এর অ্যাকর্ডিং। অলরাইট, তাহলে 2014 সালে সেটার একটি চেঞ্জ আমরা দেখতে পেয়েছি। কি চেঞ্জ দেখেছি, লেট আস চেক আউট। এখন সিবিআই ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে আমরা দেখি একটি 3 মেম্বার কমিটির রেকমেন্ডেশন শোনা হয়। এই যে আমি বললাম 3 মেম্বার কমিটি, কারা কারা সেখানে থাকে, প্রাইম মিনিস্টার থাকে, লিডার অফ অপোজিশন থাকে এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকেন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে 3 মেম্বার কমিটি, এই কমিটির রেকমেন্ডেশনে সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিআই ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করে থাকে। তাহলে আমরা দেখব হোম মিনিস্ট্রি একটা এন্টায়ার লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ডিওপিটিকে পাঠাবে। ডিওপিটি মানে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং। ডিওপিটি এই লিস্টটাকে সঠিকভাবে যাচাই করবে বেসড অন সিনিয়রিটি, ইন্টিগ্রিটি, এক্সপিরিয়েন্স এক্সেট্রা। যাচাই করার পর আমরা কিন্তু সেই ডিরেক্টরকে খুঁজে পাবো। তো সিবিআইতে ডিরেক্টর ছাড়াও আমরা দেখি আরও অ্যাডিশনাল জয়েন্ট ডিরেক্টরস থাকে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলস থাকে এক্সেট্রা। তো এই যে আমরা একটু আগে বললাম যে এই 3 মেম্বার কমিটি রেকমেন্ডেশনে সিবিআই ডিরেক্টর অ্যাপয়েন্টেড হয়। এখানে যে আমরা দেখছি লিডার অফ সিঙ্গেল লার্জেস্ট অপোজিশন পার্টি, এই পার্টটা কিন্তু আবার অ্যাড করা হয়েছে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2014 দ্বারা। অলরাইট, আগে আমরা শুধু দেখতাম লিডার অফ অপোজিশন এই 3 মেম্বার কমিটিতে থাকতে পারে, লিডার অফ অপোজিশন অফ লোকসভা এই 3 মেম্বার কমিটিতে থাকতে পারে। বাট থ্রু দ্য অ্যামেন্ডমেন্ট অফ দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2014 আমরা দেখি এই ক্ষেত্রে লিডার অফ অপোজিশন যদি না থাকে, সেই ক্ষেত্রে লিডার অফ সিঙ্গেল লার্জেস্ট অপোজিশন পার্টি ইন দ্য লোকসভা কুড বি আ মেম্বার অফ দ্য কমিটি। ইজ দ্যাট ক্লিয়ার? এরপর দেখে নাও, আমরা আগে দেখতাম সিবিআই অথবা ইডি ডিরেক্টরসদের টেনিওর থাকতো 2 বছর, এখন সেটাকে বাড়িয়ে দিয়ে 5 বছর করা হয়েছে। অলরাইট, এখন কিন্তু 2 বছরকে চেঞ্জ করে 5 বছর করে দেওয়া হয়েছে। সো দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে জানতে হবে। আগে ছিল 2 বছর, এখন কিন্তু সেটাকে অ্যামেন্ড করে 5 বছর করে দেওয়া হয়েছে। আশা করছি এই শর্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে, ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো এবং সমস্ত ভিডিও তোমাদের জন্য আমি আনছি। আরও এরকম ভিডিও প্রয়োজন থাকলে কমেন্ট করে আমাকে জানাবে।